কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, ভালো বই আত্মশুদ্ধির শ্রেষ্ঠ উপায়। বই হচ্ছে অতীত আর বর্তমানের মধ্যে বেঁধে দেওয়া সাঁকো। আসলে জ্ঞানের বাহন হিসেবে বই বিশ্বের সবচেয়ে প্রাচীন মাধ্যম। জ্ঞানের প্রসারে বইয়ের বিকল্প আজও শুধু বই। আর অন্যদিকে লেখক, পাঠক এবং বইপ্রেমীদের জন্য একটি আনন্দের মিলনস্থল হল বইমেলা, যেখানে লিখিত এবং প্রকাশিত শব্দ উদযাপন করতে একত্রিত হয় বইপ্রেমীরা, বই পাগলরা। তাই তো বইমেলা জ্ঞানের মেলা, প্রাণের মেলা। বলা হয়, পঞ্চদশ শতকে জার্মানির গুটেনবার্গ প্রিন্টিং মেশিন আবিষ্কার করলে বইয়ের জগতে বিপ্লব আসে। একটা সময় গুটেনবার্গ নিজের ছাপা বই ফ্র্যাঙ্কফুর্ট শহরে রাস্তার পাশে বসে বিক্রি করতে শুরু করেন। ওনাকে দেখে অন্যান্য বই বিক্রেতারাও সেখানে বসতে শুরু করেন। ধীরে ধীরে বিভিন্ন শহর থেকে ক্রেতারা বই কিনতে সেই শহরে আসতে শুরু করে। আর এভাবেই বিশ্বের প্রাচীন বইমেলা শুরু হয় জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট শহরে। 1802 সালে আমেরিকার নিউ ইয়র্ক শহরে ম্যাথু ক্যারির উদ্যোগে প্রথম বইমেলা বসে। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1949 সালে জার্মানির পুস্তক প্রকাশিত সমিতি ফ্র্যাঙ্কফুর্ট শহরে আনুষ্ঠানিকভাবে বইমেলার প্রচলন করে। এই মেলা এখন বিশ্বের সবচেয়ে প্রাচীন বইমেলা। এদিকে 1969 সালে আরব বিশ্বের সবচাইতে বড় মেলা অনুষ্ঠিত হয় মিশরের রাজধানী কায়রোতে। 1977 সালে শুরু হয় মস্কো ইন্টারন্যাশনাল বুক ফেয়ার, যা বিশ্বের অন্যতম বৃহৎ বইমেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে। কলকাতা বইমেলা শুরু হয় 1976 সালে। এই বইমেলাকে বিশ্বের তৃতীয় বৃহত্তম বইমেলা বলা হয়। তবে বিশ্বের বিভিন্ন প্রান্তের বইমেলা যেমন একটি ইতিহাস ও ঐতিহ্য রয়েছে, ঠিক তেমনি আগরতলা বইমেলারও নিজস্ব ইতিহাস, নিজস্ব ঐতিহ্য রয়েছে। বইপ্রেমীদের ভিড়ে হারিয়ে যাওয়া এই অনুভূতি, এই আবেগকে একটু যত্নে লালন করার সময় বইমেলার এই কটা দিন। বইমেলা কেবল বই কেনা বেচার আসন নয়, বইমেলা মন প্রাণ উজ্জীবিত করার এক মহামিলনস্থল। 21শে ফেব্রুয়ারি 2024 আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন শুরু হচ্ছে 42তম আগরতলা বইমেলা। চলবে 5ই মার্চ অবধি। আজ থেকে প্রায় 43 বছর আগে কিভাবে শুরু হয়েছিল আগরতলা বইমেলা? আজকের বইমেলার সাথে সেই দিনের বইমেলার কি পার্থক্য ছিল? সময় এখন প্রাণের মেলা আগরতলা বইমেলা নিয়ে একটি বিশেষ টক শো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। বইমেলা নিয়ে এই বিশেষ টক শোতে আজ আমার সাথে স্টুডিওতে রয়েছেন রাজ্যের বিশিষ্ট বাচিক শিল্পী প্রণব সাহা এবং বিশিষ্ট শিক্ষাবিদ তথা লেখিকা ডক্টর বিথিকা চৌধুরী। প্রণবদা, আলোচনা শুরু করার আগে আপনার কণ্ঠের জাদু শুনবো। আশা করি দর্শক শ্রোতা বন্ধুরাও সেটাই চাইবেন। একটা কবিতা পাঠ শুনবো আপনার কণ্ঠে আগে। নমস্কার সবাইকে। আজকের এমন দিনে এই প্রসঙ্গ নিয়ে আলোচনা, আর এমন দিনে সবার সামনে আসতে পেরে আমি নিউজ ভ্যানগার্ডকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই জন্যে কবি জীবনানন্দ দাশের জন্মদিনটি আজ। এই দিনে বই নিয়ে আলোচনা, কবিতা নিয়ে আলোচনা, তাতে আমি নিজেকে সামিল করতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি। তাই যেহেতু কবিতা শুনতে চেয়েছে, আমি কবি জীবনানন্দ দাশের একটা কবিতা আমি শোনাচ্ছি সবাই। বাহ বাহ। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি, ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম, বট, কাঁঠালের হিজলের অশ্বত্থের করে আছে চুপ। হরি মনসার ঝোপে সটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনি হিজল, বট, তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলাও একদিন
গাঙুড়ের জলে ভেলা নিয়ে, কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, সোনালি ধানের পাশে অসংখ্য অশ্বত্থ বট দেখেছিল, হায় শ্যামার নরম গান শুনেছিল। একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, বাংলার নদী মাঠ ভাট ফুল ঘুঙুরের মতো তাঁর কেঁদেছিল পায়, ঘুঙুরের মতো তাঁর কেঁদেছিল পায়। বাহ, অসাধারণ। বারবার আপনার কণ্ঠে শুনতে চাইব প্রণবদা, এভাবেই আপনি শুনিয়ে যান দর্শক শ্রোতা বন্ধুদের, যারা গুণমুগ্ধ হয়ে আপনার এই কণ্ঠে, এত ভরা কণ্ঠে এভাবে কবিতা পাঠ শোনে। এবং আজকের দিনে, আজকের অনুষ্ঠানের শুরুতেই, যেহেতু আজকে কবি জীবনানন্দ দাশের জন্মদিন, এই কবিতাটা কতটা প্রাসঙ্গিক বলে মনে হলো। খুব সুন্দর, অসংখ্য ধন্যবাদ আপনাকে এই কবিতাটা শোনানোর জন্য। দর্শক বন্ধুরা, বইমেলা নিয়ে, আগরতলা বইমেলা নিয়ে আমাদের আজকের এই বিশেষ টক শো। আর আমাদের সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ তথা লেখিকা ডক্টর বিথিকা চৌধুরী রয়েছেন। দিদি, এই যে সব মেলা একদিকে বলা হয়, বইমেলা অন্যদিকে, এটা মানেন কিনা আপনি? হ্যাঁ, অবশ্যই। মানে বইমেলা তো একটু অন্যরকম। হুম, এটা মানে অনামের আনন্দ যেমন আছে, হুম, তেমন জ্ঞান মেধার সংমিশ্রণ, সবটা মিলেই এটা একটা আলাদা মেলা। একদম। এই যে বলা হয় যে বইমেলার আবেগ যেন এক ভিন্ন আবেগ, নতুন বইয়ের গন্ধ, অনেকদিন ধরে না পাওয়া কোনো একটা বই খুঁজতে খুঁজতে হঠাৎ দেখা গেল যে স্টলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু বইটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন আবার যেতে হবে পরের দিন বা আরেকটা দিন যেতে হবে। জমজমাট একটা সাংস্কৃতিক মঞ্চ, সেখানে কবিতা পাঠ, বই নিয়ে আলোচনা, লিটল ম্যাগ, আর এই সেই সব কিছুর উপরে বন্ধুদের সাথে দেখা, একটা চায়ের চুমুক এবং জমিয়ে আড্ডা দেওয়া। তো এই জায়গাটাতে দাঁড়িয়ে আপনাদের দুজনকে একটাই প্রশ্ন করব যে বইমেলার কোন দিকটা আপনাদের সবচেয়ে বেশি আকর্ষণ করে? প্রণব, প্রথমে আপনাকে দিয়ে শুরু করি। কোন দিকটা আপনাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে এবং কোন দিকটা আপনি ছাড়েন না? বইমেলায় আহ, আমি না পাওয়ার যেটা পাওয়া, হুম, সেই দিকটা আমি ছাড়ি না। আচ্ছা। সেটা যেমন আমি বলি, সেটা হচ্ছে এমন কিছু বই আমাদের রাজ্যে, বিশেষ করে হুম, হুম, এমন কিছু বই হাতের কাছে ঝট করে যেটা পাওয়া যায় না, সে বইটা বইমেলার জন্য আমি সারা বছর, আমি ব্যক্তিগতভাবে আচ্ছা। সারা বছর অপেক্ষা করে থাকি, হুম, বইমেলা কবে আসবে, বইমেলা থেকে কিনবো। আচ্ছা। তাই ওই না পাওয়াকে পাওয়ার যে আনন্দ, হুম, হুম। সেটার জন্য বইমেলাতে আমি বারবার, ওই বইমেলা আসুক, বইমেলায় আমিও বারবার ঘুরে ফিরে যাই। দিদি, আপনার কি মনে হয় কোন দিকটা আপনাকে বেশি আকৃষ্ট করে বইমেলায়? বইমেলা তো নিশ্চয়ই আমরা বই কেনার জন্য যাই, হুম, অপেক্ষা করে থাকি সারা বছর। উনি যা বললেন সেটা হুম, আমি একমত। সেই সঙ্গে আমি আরেকটা দিকও ছাড়ি না। হুম, হুম, অনেক বরিষ্ঠ লেখক, কবি আছেন, একদম। সারা বছর হয়তো তাদের সঙ্গে দেখা হয় না, হুম, হুম, সেই বইমেলা প্রাঙ্গণে হুম, তাদের দেখা পাই। তাদের একটা উষ্ণ আদর আমরা অনুভব করি। এবং আমাদের চেয়ে ছোট যারা, তারাও আসে। হুম, সব মিলিয়ে একটা নবীন প্রবীণের একটা মেলবন্ধন হয়ে যায় বাহ, বইমেলায়। খুব সুন্দর। সেখানে ওই সেই যে কবিগুরু বলেছিলেন, একটা মানে অতীত এবং বর্তমানের মধ্যে একটা সাঁকো বাঁধা হয়, এবং বইমেলায় বোধহয় সেই জায়গাটা একদম পারফেক্ট জায়গা বোধহয়, যেখানে এই সাঁকোটা বাঁধা সাঁকোটা হয়। বাঁধা হয়। অবশ্যই, অবশ্যই। আগরতলা বইমেলার কথা আমরা শুনতে চাইবো আপনাদের কাছ থেকে, আপনাদের স্মৃতি কিভাবে জড়িয়ে আছে আগরতলা বইমেলা। আগরতলা বইমেলা শুরু হয় 1981 সালে, সেই দিনের কি স্মৃতি ভেসে আসছে এই মুহূর্তে প্রণবদা? কেমন ছিল সেই বইমেলাগুলো? আর মোটামুটি কটা স্টল নিয়ে শুরু হয় সেই দিনের বইমেলা, মানে কাদের স্টল ছিল, মানে কি কি মনে পড়ছে এই মুহূর্তে? আসলে এই প্রশ্নটা করে হুম, তুমি আমাকে এক নস্টালজিক করে দিলে আর কি। প্রথম যখন বইমেলা হয়, হুম, ওইটা তো আমাদের কাছে নতুন, আর তখন আমরা তরুণ, একদম। ঠিক আছে, তরুণ প্রজন্ম। বইমেলা হচ্ছে কি হুম, জিনিস, সেটা হুম, সেটা আমাদের কাছে একেবারে নতুন ছিল। আচ্ছা। তো বাড়ি থেকে প্রত্যেকদিন সন্ধেবেলা বইমেলাতে আসতেই হবে, হুম, বই কিনি আর না কিনি। আচ্ছা। আর তখন সত্যি কথা বলতে কি, তখন আর্থিক সামর্থ্য ততটা ছিল না রোজ বই কিনবো, হুম, কিন্তু ওই বইমেলায় এসে অর্ধেক বই পড়ে চলে যেত। আচ্ছা। দোকানে দাঁড়িয়ে কিন্তু বই দাঁড়িয়ে পড়া দাঁড়িয়ে, সেটাই হয়ে সেটাই, যেত, ঠিক আছে। স্টলে দাঁড়িয়ে আর অনেক বই ওই পড়া হয়ে একদম যেত। একদম, আর ওই তার চাইতে মজা হতো যেটা আমরা যেটা করতাম আর কি, তখনকার বন্ধুরা সবাই মিলে একটা আড্ডা হতো আমাদের। হুম, কিন্তু ওই আড্ডাটা
ওইখান থেকে অনেক সৃজনশীল কাজ বেরিয়ে আসতো। হুম, যারা ছবি আঁকতো আমাদের বন্ধুরা, তারা বসে ওই এখনো আছেন কেউ কেউ, আচ্ছা দেবাশিস লোধ ছড়া লিখতো, আচ্ছা। ঠিক আছে, হুম, হুম, মিত্রারুণ ছবি আঁকতো, হুম, হুম, সাত্বিক নন্দী খুব বড় খুব ভালো কবি ছিল, সাত্বিক ছবি আঁকতো, সাত্বিক দা, আচ্ছা 1 টাকা দিয়ে বিক্রি করা হতো আচ্ছা ছড়া এবং কবিতা। মানে তুমি গেলে তোমাকে বলা হতো বসুন, আচ্ছা ছবিটা এঁকে তোমাকে নিয়েই ছড়া লিখে এবার 1 টাকা দাও। আচ্ছা। ওই 1 টাকা করে হুম, হুম, সারা বা ওই বইমেলার শেষে হুম, যা রোজগার হতো আমাদের, আচ্ছা সেটা নিয়ে সবাই মিলে বাদাম খাওয়া হতো। আচ্ছা। ওখানেই গান, ওখানেই নতুন কবিতা, ওখানেই নতুন ছবি আঁকা, সব সৃষ্টি সব সেখানটাই। ওখানে হতো। ওইটা একদম কেউ আমরা মিস করতাম না, আচ্ছা আর করার ইচ্ছেও করতো না। প্রণব, ওইটার টানে এখানে প্রণব একটা জিনিস জানতে ইচ্ছা করে, এই যে আপনি তখন শুরুতেই বললেন যে প্রত্যেক দিন বই কিনি বা না কিনি বইমেলায় যেতে হয়। একদম। বাড়িতে আমরা যে কোনো জায়গায় মানে আজকাল যেমন হয় স্কুল পড়াশোনা টিউশন ছাড়া আহ, একটা জায়গায় যাব একদিনের জন্য যদি কোনোভাবে পারমিশন দেওয়া হয় আজকের প্রজন্মকে, কিন্তু দ্বিতীয় দিনের জন্য না, সময় নষ্ট হবে। বইমেলা হোক আর সেটা বা সরস মেলা হোক বা শিল্প মেলা হোক, তখন কি সেই বাধাটা ছিল যে বইমেলায় যাচ্ছ না, যেতে পারবে না, যাবে না? আমি কোনো বাধা পাইনি। কেন? ঈশ্বরের আশীর্বাদে হুম, নেহাত মন্দ পড়াশোনা করিনি, হুম, ঠিক আছে। তো ঘটনাটা হচ্ছে কোন জায়গায়, এখন আমাদের বাবা মারা, আমরা এখন যেমন ছেলে মেয়েদের পেছনে লেগে থাকি, হুম। তখন আমাদের বাবা মা অতটা পেছনে লেগে থাকেননি। অতটা হয়তো হেলিকপ্টার ছিলেন না, না। হয়তোবা ওই ইঁদুর দৌড়ের পেছনে আমাদের বাবা মারা ছোটেননি, আমরা যেভাবে ছুটছি। হুম, কিন্তু আসলে এই ইঁদুর দৌড়ের পেছনে ছুটে আমরা না ওই আসল যেটা মূল হুম। রুট, রুট থেকে ছুটে যাচ্ছি। ঠিক। দিদি, আপনি আপনি আপনার স্মৃতিতে কি ভেসে আসছে যখন আমরা প্রথম বইমেলার প্রথম কথা যখন বলি? বইমেলা হয় হুম, তখন একটা খুব মানে আবেগ উন্মাদনা। হুম, এর আগে চৈত্র মেলা দেখেছি, হুম, হুম, রথের মেলা দেখেছি, একদম। বই মেলা ব্যাপারটা কি দেখার জন্য একটা মানে খুব আগ্রহ। হুম, এবং আমাদের যখন অভিভাবকরা ছিলেন তারা বই মেলা নিয়ে যেতেন, হুম, নিয়ে গেছেনও, হুম, এবং বই মেলা যাওয়ার জন্য কখনো বাধা দেননি। এবং সেই সময় মনে আছে বিভিন্ন স্টলে দাঁড়িয়ে কি কি বই এসছে ক্যাটালগ দেখা, এই হুম, দেখা, একটা মানে একটা আলাদা একটা আনন্দ ছিল। একদম। এই যে বলা হয় যে কিছু 1981 সালে আগরতলা বইমেলার পথ চলা শুরু করলেও অনেকেই বলেন যে 1961 সালে বিলোনিয়া বিদ্যাপীঠ স্কুল মাঠে নাকি ত্রিপুরার প্রথম বইমেলার আয়োজন করা হয়, যদিও স্বল্প পরিসরে, তবুও রাজ্যের প্রথম বইমেলা নাকি সেটাই। মানে আপনারা কিছু জানেন কি সেটা সম্পর্কে? আমি শুনেছি, হুম, তখন আমি ছোট, হুম, 61, ছোট না একেবারে তখন। এরপরে আমি যখন পড়াশোনা যতটুকু করে তখন শুনলাম হুম, ওই বিদ্যাপীঠ স্কুলেই প্রথম, মানে আচ্ছা, ওইটা আমরা এখন যেভাবে পুস্তক মেলা আমরা করি, হুম, হুম, ঠিক আছে, হুম, ওই ছোট স্বল্প পরিসর একটা হয়েছিল। মেলা হয়েছিল। একদম, মানে এটা কয়েকজন হয়তো শুনেছি। বিক্রেতা বা প্রযোজকরা হ্যাঁ, এসে এটা বসেছিলেন, প্রকাশকরা ওইটা সেখানে শুনেছি, এটা বসেছিলেন হয়তো। হয়েছিল। ঠিক। ত্রিপুরা সরকার কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক বইমেলা শুরু 1981 সালে আগরতলায়। দর্শক বন্ধুরা, আপনারা যারা এই মুহূর্তে সঙ্গে রয়েছেন, চলুন আপনাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন। অনেকেই হয়তো জানেন, অনেকেই হয়তো বা জানেন না। 1981 সালে আগরতলা বইমেলা শুরু হয়। সেবার কোথায় বইমেলা হয়েছিল সেটা অনেকেই হয়তো জানেন। আজ কোথায় বইমেলা হচ্ছে সেটাও অনেকেই জানেন। এছাড়া আরো কয়েকটা জায়গায় কিন্তু বইমেলা, হুম, আগরতলা বইমেলা হয়েছে। হ্যাঁ। তো চলুন, আপনারা যারা জানেন যে আহ, আগরতলা বইমেলা এখন অবধি আগরতলা শহরের কোথায় কোথায় অনুষ্ঠিত হয়েছে, আপনারা কিন্তু ইউটিউবে নিউজ ভ্যানগার্ডের পেজে গিয়ে আজকের এই কমেন্ট বক্সে, আজকের অনুষ্ঠানের কমেন্ট বক্সে লিখতে পারেন যদি আপনার জানা থাকে যে আগরতলা বইমেলা এখন অবধি 1981 সাল থেকে 2024 এই বইমেলা শুরু হবে 21 তারিখ থেকে। এই বইমেলা আন্তর্জাতিক হাপানিয়া মেলা প্রাঙ্গণে হচ্ছে। প্রথম বইমেলা রবীন্দ্র ভবন প্রাঙ্গণে হয়েছে। এছাড়া আর কোথায় কোথায় অনুষ্ঠিত হয়েছে আগরতলা বইমেলা, যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে পারেন। দিদি, আগরতলা বইমেলা যে শুরু হয়েছে, এটা কি প্রথম থেকেই আন্তর্জাতিক বইমেলার স্বীকৃতি পেয়েছিল? মানে বিদেশি স্টলগুলো কি প্রথম থেকেই ছিল নাকি পরে আসতে শুরু করে? অনেকেই বলেন যে, আরো পাশাপাশি জুড়ে দিয়ে একটা জিনিস যে বাংলাদেশের স্টল নাকি মানে বর্তমান আগরতলা বইমেলার মূল আকর্ষণ। এটা কতটা ঠিক বলে আপনারা মনে করছেন? বাংলাদেশের স্টল মানে বর্তমান বইমেলা মূল আকর্ষণ না, আমার তো তা মনে হয় না। হুম,
বিভিন্ন খান থেকে স্টল আসছে, হুম। বই আসছে, বই পড়ছে পাঠকরা, হুম। যে যার মতো বই বেছে নিচ্ছে। হুম। শুধু বাংলাদেশের বইয়ের যে পাঠক তৈরি হচ্ছে তা কিন্তু না, আচ্ছা। সব সব স্টলই যাচ্ছে পাঠকরা, আমরাও যাচ্ছি, হুম। বই দেখছি। হ্যাঁ, বাইরে থেকে যখন আসে, কলকাতা থেকে যখন আসে বা বাংলাদেশ থেকে যখন আসে, হুম। সচরাচর আমরা এখানে আমাদের রাজ্যে পাই না, হুম। তাদের প্রতি একটু অ্যাটেনশন থাকে। আচ্ছা। তার মানে শুধু সেটা শুধু বাংলাদেশের ক্ষেত্রেও নয়, সেটা হুম। কলকাতার ক্ষেত্র বা দিল্লির ক্ষেত্র, সব ক্ষেত্রেই সমান। আচ্ছা, প্রণত, আপনার কি, আপনি জানেন কি কিছু এটা সম্পর্কে, মানে যে আন্তর্জাতিক বইমেলার কবে থেকে আগরতলা বইমেলা হয়, এটা কি প্রথম থেকেই আন্তর্জাতিক ছিল নাকি পরে আহ, হয়? শুরুর দিকে বাংলাদেশের মানে আন্তর্জাতিক বইমেলা যখন যেটা আমরা আন্তর্জাতিক বলতে শুরু করলাম, হুম। আমার যতটুকু মনে পড়ে আমরা বাংলাদেশই প্রথম মানে বিদেশি রাষ্ট্র হিসাবে জয়েন করেছিল আমাদের এই আচ্ছা। বইমেলায়। আচ্ছা। এরপরে এখন যেমন অনেক বিদেশের বই আমাদের কাছে হাতের কাছেই চলে আসছে, হুম। তখন বাংলাদেশি কিন্তু শুরুর দিকে প্রথম বইমেলায় বাংলাদেশের স্টল ছিল না। আচ্ছা। ঠিক আছে, এরপরে ক্রমশ সেটা হয়েছে, দু এক বছর পরে আন্তর্জাতিক বইমেলার রূপ নিয়েছে। হুম। তো সেই ক্ষেত্রে তুমি যেটা বলে যে মূল আকর্ষণ বাংলাদেশের বই, হুম। বাংলাদেশের বই মূল আকর্ষণ প্রতিবেশী রাষ্ট্র হিসাবে খুব স্বাভাবিকভাবেই আমাদের আচ্ছা। এটা তার প্রতি একটা হুম। অন্যরকম টান, অন্যরকম আবেগ আবেগ কাজ থাকবে। করবে। হুম। কিন্তু আমার মনে হয় ওই মূল আকর্ষণটা বই, আচ্ছা। এটা বাংলাদেশেরই হোক, আমার স্থানীয় প্রকাশনাই হোক, হুম। হুম। পশ্চিমবঙ্গের আমার আমার বিভিন্ন রাজ্যেরই হোক, হুম। মূল আকর্ষণটা বই। আচ্ছা। ওকে, প্রণবদা, কবিতা শুনবো আরেকটা আপনার কাছে, কবিতা পাঠ আরো কয়েকটা শুনবো আজকে অনুষ্ঠানের এই মাঝে। রে, আপনি তৈরি হয়ে নিলে দিদির কাছে একটা প্রশ্ন। দিদি, আপনি তো লিখছেন, এবারে বইমেলার সঙ্গে মানে কোনো লেখা প্রকাশ পাচ্ছে আপনার বইমেলায় এবার কিছু? কথা ছিল একটা কবিতা বই বের হবে, হুম। কিন্তু কাজটা শেষ করতে পারিনি এখন। আচ্ছা, তাহলে এবার তাহলে সেই বইটা পাচ্ছে না পাঠকরা? না, এবার পাচ্ছি না। ওকে, প্রণবদা, এমন এবার কি শোনাচ্ছেন আমাদের? কবিতা শোনাতে হবে। কবিতা শোনাবেন। আপনি আসছেন, কবিতা শোনাবেন না, এটা কি করে হয়? ওই যে প্রবাদ তো রয়েছে যে ঢেকি স্বর্গে গেলে ধান ভাঙে। তো প্রণবদা যেখানে আছে আর সেখানে এই ভরা কণ্ঠে আমরা যতটুকু সময় পাবো ততটুকুই কবিতা শুনবো। আমি তাহলে কবি সুভাষ মুখোপাধ্যায়ের হুম। এই বসন্তের উপর একটা কবিতা শোনালে ভালো হয়। বসন্ত, হ্যাঁ। আচ্ছা আমি একটু প্রাসঙ্গিক কবিতা শোনাই, ঠিক আছে? আচ্ছা, ঠিক বসন্ত ঠিক। পরে যে, হ্যাঁ, কবি সুভাষ মুখোপাধ্যায়ের একটা কবিতা শোনাচ্ছি। হুম। ভেঙো নাকো, শুধু ভাঙা নয়, চাষের জন্যে যে জমিটা পেলে ভালো হয় সে তো ঠিক, বালি চিকচিক ডাঙা নয়। দেখো দেখো, এই ছোট্ট সবুজ উঠোনেই হামাগুড়ি দেয়, ব্যথা পেলে কাঁদে, পড়ে গেলে ঠেলে ওঠে ফের, ছোট ছোট দুটো মুঠো দিয়ে বাঁধে, সাধ আহ্লাদ আমাদের। হাত ছেড়ে দিলে দেয়ালটার ধরে করে হাঁটি হাঁটি পা পা, ভুলে যেন তাকে দিও না কো মাটি চাপা। ভেঙো না গো, শুধু ভাঙা নয়, এখনো আকাশ সূর্যের রঙে রাঙা নয়, শিয়রে দাঁড়িয়ে থাবা তুলে আছে গলিত নখে রাত্রি। তবু যদি দুটি একটি করেও পাপড়ি খুলে যায়, কাছে থেকো, পাছে কোনো মদমত্ত হাতির পায়ে সেটুকুও হয় থেঁতো। ক্রমাগত চোখ রাঙিয়ে রাঙিয়ে যারা হয়ে গেছে অন্ধ, তাদের নাকের কাছে ধরে দিও ফুলের একটু গন্ধ। ভেঙো না কহু, শুধু ভাঙা নয়, মৃত্যুটা যত বড়ই হোক না, জীবনের চেয়ে এমন কিছু সে ঢ্যাঙা নয়। যার লাগে না কো মিষ্টি মানুষের এই সৃষ্টি, যে বলবে এই পৃথিবীতে আছে এক রং, শুধু রক্তের, যত থাক নাম ডাক তার, যত বড় দল থাকুক অন্ধ ভক্তের, টেকে কি না টেকে একবার ভালো কবিরাজ ডেকে অচিরে দেখানো দরকার। ভেঙো না কো, শুধু ভাঙা নয়, মন দাও আজ এর চেয়ে আরো তাজা রঙে এঁকে, দেশ জুড়ে
আরো ভালো এক ছবি টাঙানোয়, আস্ত একটি জীবনকে ঘরে আনা যাক, একটুও যার ভাঙা নয়। আস্ত একটি জীবনকে ঘরে আনা যাক, একটুও যার ভাঙা নয়। দারুণ, অসাধারণ, খুব সুন্দর কবিতা। আর আপনার পাঠ সম্পর্কিত আর প্রশংসা করে আমি হয়তো এই মুহূর্তে এখানে স্টুডিওতে ছোট করবো না। এই তবে না, একটা না, জিনিস না। প্রণবদা আমার জানতে ইচ্ছে করছে আপনার কাছে, সব কবিতা কি পাঠকেরা বা যারা শ্রোতারা একবার পড়ে বা একবার শুনে বোঝেন? না, একটা কবিতাকে বুঝতে হলে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, তার গভীরতা বা ভেতরে ঢুকতে 100 বার মিনিমাম পড়তে হবে। একদম। যত পড়বে সে নতুন রূপে সে তত কাছে ধরা দেবে। ঠিক, তার ভেতরে কি আছে সেটা আরো বেরিয়ে একদম আসবে। একদম পড়তে হবে। দিদি, আপনার কণ্ঠ কিন্তু, আপনার যদি কোনো কবিতা আছে কি, থাকলে আমরা হ্যাঁ, শুনবো। আপনি নিশ্চয়ই তৈরি থাকবে। হয়ে নিন, তার ফাঁকে একটা অন্য জায়গায় আমরা একটু অন্য প্রসঙ্গে যাই, আপনি তৈরি হয়ে নিন। দর্শক বন্ধুরা শুনবেন, আমরা ডক্টর বিথিকা চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে, বিশিষ্ট লেখিকা, কবি এবং শিক্ষাবিদ বটেই। এবারের বইমেলা প্রণবদা, এই 42তম বইমেলা, এত বছর ধরে যে ঘটা করে বইমেলা হলেও বর্তমানে সত্যিকারের বই প্রেম কতটা লক্ষ্য করা যায়? আগেরকার দিনের পাঠকদের মতো আজকের পাঠকদের মধ্যে বই পাঠের অভ্যাস বা বই সংগ্রহের মানসিকতা কতটুকু দেখা যায় বলে আপনি মনে করেন? হ্যাঁ, এটা একেবারে খুব ভালো কথা বলেছ। আসলে এই আমি সেই দিন থেকে প্রথম দিন থেকে এখন পর্যন্ত বই মেলা দেখে যেটা আমার উপলব্ধি হয়েছে আর কি, বর্তমান প্রজন্ম, জানি না সেটা কেন হয়েছে, সেটা সত্যি খুব দুঃখের, বইমেলায় গিয়ে দেখবে তিল ধারণের জায়গা নেই। একদম, ভিড় প্রচুর, প্রচন্ড ভিড়, তাই না? কজনের হাতে বই আছে সেটা তুমি গুনতে পারবে। ঠিক, মুঠোফোনটা আছে, সেলফি উঠছে। হ্যাঁ, সেলফিটা আছে আর মুঠোফোনটা মুঠোফোনটা আছে। তবে একটা জিনিস কিন্তু আমি যতটুকু দেখছি চারপাশে, যে হ্যাঁ, এখন কিন্তু এই মুঠোফোনের ভেতরে কিন্তু ভালো ভালো লেখা আছে, দারুণ লেখা সব পাওয়া যায়। কিন্তু আজকের প্রজন্ম খুব কম, অধিকাংশ আছে নিশ্চয়ই, একটা শ্রেণী রয়েছে যারা পড়াশোনা এদিকটাই করছে, কিন্তু আজকের প্রজন্মের ছেলে মেয়েরা ওই ভালো লেখা, ভালো কবিতা, ভালো গল্প, ভালো উপন্যাসের দিকে না ঝুঁকে ওই গেম বলো বা সোশ্যাল মিডিয়ার অন্য যে দিক, অন্যদের জীবনে ঝুঁকি দেওয়াটা, উকি দেওয়াটা, এইটা কিন্তু বেড়ে গেছে, যেটা আমাদের যারা যদি ওদের আমরা টার্ন করে ওই বইয়ের দিকে প্রেম করাতে শিখি, বইয়ের সঙ্গে প্রেম করাতে শিখি, তাহলে আমাদের এই সমাজটার ভীষণ লাভ হবে। একদম আমাদের ব্যক্তিগত আমরা যারা অভিভাবক রয়েছি আমাদের ভীষণ লাভ হবে। ঠিক। দিদি, এই যে সময়ের বিবর্তনে বইমেলায় ভিড় বেড়েছে, প্রণবদা বলছিলেন এক্ষুনি যে বলা হয় বিক্রিও বেড়েছে, কিন্তু প্রকৃতি অর্থে সবার হাতে বই উঠছে কি? বই প্রেমটা বাড়ছে কি? আপনার কি মনে হয় এই বিষয়ে? যত পরিমাণে ভিড় বাড়ছে, বিক্রি তো সেই পরিমাণে বাড়ছে না। তো অনেকে ঘুরতে যাচ্ছে, আনন্দ করতে যাচ্ছে, ঘুরে টুরে চলে আসলো, বই কিনলো না, বই দেখলো না, এটা হচ্ছে। আবার একেবারেই যে বই বিমুখ তাও না, কিনছে, আবার অনেকে এখন ই বুক পড়ছে, কাগজে বই হতো তাদের সেই ইচ্ছা নেই, ই বুক পড়ছে। তো ই বুকের দিকেও তাদের আকর্ষণ বাড়ছে। তবে না, এখন এই যে ই বুক বলুন বা অডিও বুক বলুন, এই যে কিছু বই, পুরো বইকে অডিওর আকার শুনছে, পড়ার আর প্রবণতাটা চলে যাচ্ছে। ই বুক রয়েছে, মোবাইল, হাতে মোবাইল রয়েছে, তার জন্য এই যে ছাপা বইয়ের কদর কি দিন দিন কমে যাচ্ছে? এবং এটা তো বাস্তব যে কমছে, অনেকেই কমপ্লেন করছেন যে কমছে, কিন্তু কমতে কমতে কোনো একটা জায়গায় কি এটা শূন্যতে এসে গিয়ে মিলিয়ে যাবে বলে মনে হচ্ছে? বিশেষ করে বইমেলার ক্ষেত্রে এই ব্যাপারটা যদি একটু ভেবে দেখি। না, আমার মনে হয় শূন্যতায় মেলাবে না। আমি বলছি কেন, দেখো, নতুন বইয়ের গন্ধ অন্য কিছুতে খুঁজে পাবে না। একদম একদম ঠিক আছে, এই গন্ধ যাদের একবার নাকে লেগেছে, ঠিক, ঠিক আছে, তারা ওই গন্ধের টানে বারে বারে যাবে। হ্যাঁ, সংখ্যায় হয়তো বা 10-এর জায়গায় হয়তো বা সেটা 5 হতে পারে, কিন্তু মিলিয়ে যাবে না কোনোদিন, ঠিক, একদম শিওর। যতই প্রজন্ম নতুন আসুক, ঠিক আছে, এই প্রজন্মেরও তো অনেক সংখ্যা ছেলে মেয়ে রয়েছে যারা এখনো নতুন বইয়ের গন্ধ খুঁজতে যায়। তবে একটা আশার জিনিস লক্ষ্য করা যায় প্রণবদা, আমি ব্যক্তিগতভাবে সেই জিনিসটা খুঁজে পাই, যেমন
আমাদের না অনেক ফ্যাশন, পুরনো ফ্যাশন ফিরে আসে, ফিরে আসছে। আমি বেল এটাই বটম বলছি। ফিরে আসছে, হ্যাঁ, হ্যাঁ। পুরনো পোশাকের ধরন ফিরে আসছে, হ্যাঁ, হ্যাঁ। পুরনো কালচারটা, নিজের কৃষ্টি সংস্কৃতিকে ফিরিয়ে আনা, ধামাইল নৃত্য, হ্যাঁ, ঝুমুর নৃত্য ফিরে আসছে ফিরে আবার। আসছে। তাহলে সেই জায়গায় এই যে বই প্রেমটাও কি এভাবেই হয়তো ফিরে আসবে হয়তো। আমি খুব আশাবাদী হুম, এবং আসুক, সেটাই চাই। এলে পরে আমাদের লাভ, সমাজের লাভ। একদম। দিদি, কি শুনবো আমরা আপনার কণ্ঠে, আপনার লেখা হ্যাঁ, আমার লেখা কিন্তু স্বরচিত? প্রথমে বলে নিচ্ছি, আমি বাচিক শিল্পী নই, ভালো পড়তে পারি না। আমার সামনে উনি না, না, না। প্রণববাবু যা ভালো পড়েছেন সেভাবে হয়তো পড়তে পারবো না, আমি জাস্ট একটু পড়ছি। হুম, বই মেলা, আচ্ছা। বই আর শুধু বই, চতুর্দিকে একই আনন্দের হই, মনোরম বিচিত্র বইয়ের স্টলে সেজেছে বই মেলা, কত শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীর আনাগোনা, সাহিত্যিকরা পাবে লেখার রসদ, বুদ্ধিজীবীরা নেবে চিন্তার খোরাক, শিল্পীরা ভিড়বে শিল্প সম্ভারে, অসীম অজানা পিপাসা নিবৃত হয় বইমেলার অমৃত ভাণ্ডারে, সবার চোখে যেন দীপ্ত প্রতিজ্ঞা, পরিচিত হবার নেই কোনো আশঙ্কা, শুধু আশা বই হোক চিরদিনের নিত্য সঙ্গী, সৃষ্টি করে লব এমন মনোভাবী, বই যদি হয় শিক্ষিত সমাজের হাতিয়ার, সমস্যার অস্তিত্ব থাকবে না আর, তাই জাত পাত সমস্ত বর্ণ বিদ্বেষ ভুলে বই মেলা ডাকে সবারে একই মঞ্চে। বাহ, খুব সুন্দর। বইমেলা নিয়ে আমাদের অনুষ্ঠান, আর বইমেলা নিয়ে আপনার এই লেখা সত্যি আর সমৃদ্ধ করবে আমাদের আজকের এই অনুষ্ঠানকে। খুব সুন্দর। সুযোগ পেলে যদি সম্ভব হয় আবারও শুনবো আপনার কাছে আপনার এই লেখার, একটা সময় রয়েছে অনুষ্ঠানে আমাদের। প্রণব, আগে দেখা যেত যে একটা বই কিনলে বিক্রেতার পক্ষ থেকে একটা ছাড় দেওয়া হতো হ্যাঁ, এবং সরকারের তরফের থেকেও একটা ছাড় দেওয়া শতাংশ হতো। ভর্তুকি দেওয়া হতো। এখন সেটা কেন হয় না? এখন শুধু মানে যারা সেলার বা বিক্রেতা ওনাদের তরফ থেকে যদি ভর্তুকি দেওয়া হতো সেটা পাওয়া যায়, সরকারি তরফটা উঠে গেছে, সেটা কেন? কেন উঠে গেছে সেটা অবশ্য বলতে পারবো না আমি। আচ্ছা, আচ্ছা। কিন্তু আগে তো দেওয়া হতো, আগে মনে যে আছে দেওয়া সেই হতো, স্মৃতিটা, ওরে বাবা, সেটা লাইন আমরা ধরে, সেই বিশাল লাইন লাইন ধরে পড়ে। সরকারি ভর্তুকি নেওয়ার জন্য সেই লাইন, না, সেই সেটা প্রতিদিন একটু হাত এটা একটু ঢুকিয়ে। শুরু থেকে বলতে, আমাদের যারা দর্শক বন্ধুরা বা এই নবীন প্রজন্মের দর্শক হ্যাঁ, বন্ধুরা যারা আছে, যারা জানে না যে কি সেই ভর্তুকির মজাটা, ও, সেটা কিরকম ছিল। যদি একটা স্টলে গেলাম, বই কিনলাম, হ্যাঁ, তারপর থেকে আপনি বলুন কি হলো একটা ব্যাপারটা। স্টলে গেলাম, বই কিনলাম, তখন 3টে ভাউচার দেওয়া হতো। একটা আমার, হুম, হুম, একটা ভর্তুকি কাউন্টারের, একটা হচ্ছে কেবল ওর, মানে দ্যাট ইজ যে যিনি বিক্রেতা। বিক্রেতা ওনার। ঠিক আছে, আমাকে দুটো ভাউচার দিয়ে দেওয়া হতো। হুম, এবার ভাউচারটা নেওয়ার পরে লাইন ধরে, মানে দৌড়ে এসে লাইন ধরতাম আমরা সেই ভর্তুকি কাউন্টারের ভর্তুকি সামনে। কাউন্টারে। ছোট্ট একটা সেই রকম হাতটা গলানোর মতো করে জায়গা, হুম। হাতটা ঢুকিয়ে দিয়ে ছাপ, ধুমধাম করে ছাপ মারছে, মানে সে দারুণ মজা। এরপরে যখন খুচরো পয়সা, তখন তখন খুচরো পয়সায় আসতো ভর্তুকির এই পার্টটা অনেকটা, যত টাকার বই হতো তত মানে হ্যাঁ, শতাংশের হ্যাঁ, বিচারে আসতো। আমার আমি খুব এনজয় করতাম মানে আমি। ঠিক আসলে ওই সময়টা ছিল এরকম যে একটা বইয়ের দাম যদি তৎকালীন সময় 10 টাকা হতো, হয়তো 1 টাকা যিনি বিক্রেতা, প্রকাশক উনি বা দিলেন দোকান, উনি হয়তো 1 টাকা ছাড় দিলেন, এবং সরকারের তরফ থেকে হয়তো দেখা গেল যে 50 পয়সা বা হয়তো 1 টাকাই ছাড় একটাকেই ছিল, দেওয়া, হ্যাঁ, ছাড় ছিল 10%, 8%, 10% 20% দেওয়া ছাড় হতো। ছিল। সেটা ওই ভর্তুকির লাইনে গিয়ে দাঁড়িয়ে সেখান থেকে নিতে হতো, সেটা হতো, সেটা উঠে গেল। সেটাও একটা, সেটার মধ্যে একটা মজা ছিল। এবং হ্যাঁ, বইয়ের জন্য এই ভর্তুকিটা পেলে বোধহয় আরো অনেকেই হয়তো বইয়ের বিক্রি সংখ্যাটাও হয়তো বাড়তো, এবং মানুষেরও যারা হয়তো একটা বই কিনছেন আরো একটা বই কেনার হ্যাঁ, ভর্তুকির টাকা দিয়ে কিন্তু আরেকটা বই হয়ে যেত। হয়ে যেত। যারা বেশি বই কেনেন, হ্যাঁ, হয়তো 5-7টা বই কিনলেন, ওই টাকাটা বাঁচিয়ে আরেকটা বই আরেকটা হয়ে যেত, বই হয়ে আরেকটা যায়, বই হয়ে আরেকটা যেত। বই হয়ে যেত। হ্যাঁ, ঠিক। তো আমি অনুরোধ করব, যদি আমাদের রাজ্য সরকার আবার সেই ব্যাপারটা চালু করতে পারে, তাহলে হয়তোবা মানুষের কাছে আরেকটুখানি, আহ, আরেকটু বেশি মানুষকে ওই বইয়ের দিকে, বই কেনার দিকে উৎসাহিত করা যেতে পারে। ঠিক। প্রণোদ, একটা জিনিস লক্ষ্য করবেন, আগরতলা শহরে বইমেলা হয়, আগরতলা শহরবাসীদেরই যদি আমরা ভাবি যে শুধু বইমেলায় আসবেন, ব্যাপারটা তো এমন না। সারা রাজ্য থেকে বইমেলায় অনেকরা আসেন, এবং বইমেলায় শুধু গল্পের বই বা সৃজনশীল বই এমন তো নয়, পাঠ্য বই বা রেফারেন্স বইয়েরও বিক্রি একটা প্রচুর রয়েছে। হুম, এবং আমাদের রাজ্যের এমন অনেক ছেলেমেয়েরা রয়েছে, ছাত্রছাত্রীরা রয়েছে, যদি সেখানে এই ভর্তুকিটা পায় বইমেলা থেকে, অনেকগুলো বই হয়তো ওরা হুম, ওদের পড়াশোনার জন্য কিনতে পারে। বলা হয় যে আমাদের কৃষ্টি সংস্কৃতির পরিচয় বহন করে বইমেলা। আগরতলা বইমেলার অতীতে যদি আমরা একটু চোখ রাখি, তাহলে জানতে ইচ্ছে করে রাজ্যের সাহিত্য চর্চা আগে কেমন ছিল আর এখন কেমন আছে। দিদি,
সাহিত্য চর্চাটা মানে সেই সময় যখন বইমেলা শুরু হয়নি বা শুরু হয়েছে প্রথম প্রথম দিকটা থেকে, তখন সাহিত্য চর্চাটা কেমন ছিল, আর আজকের দিনে সাহিত্য চর্চা কেমন আছে? মানে বইমেলার জন্য সেটা কি বেড়েছে কমেছে বা এরকম কিছু মনে হয় আপনাদের? এই সাহিত্য চর্চা বলতে কি বলবো, মানে সাহিত্যের হ্যাঁ, আড্ডা? একদম না, সাহিত্য চর্চা বলতে এখানে শুধু আড্ডা নয়, লেখালেখি। লেখালেখি, হ্যাঁ একদম। লেখালেখি তো আগের চেয়ে অনেক বেড়েছে। হুম। লেখালেখি, নতুন নতুন বই বেরোচ্ছে, হুম। এটা প্রকাশনা উৎসব শুরু হচ্ছে, হুম। লেখালেখি হচ্ছে। পাঠক কতটুকু নিচ্ছে সেটা বড় কথা নয়, হুম। কিন্তু বই বের হচ্ছে প্রতি বছর। বই মেলাকে কেন্দ্র করেই হুম। বই বের হচ্ছে। আচ্ছা। সারা বছর বের হয়, হুম। কিন্তু বই মেলাকে কেন্দ্র করে বই প্রকাশ হয় বেশি আচ্ছা, প্রতি বছর। ওকে প্রণবদা, এই তো আপনারা তো, আপনি তো নিজে একজন বাচিক শিল্পী এবং আপনি এরকম প্রচুর বাচিক শিল্পী তৈরি করেছেন, আপনি নিজের হাতে গড়ে তুলেছেন, আপনি স্বয়ং একজন এই মানে বলবো কি বলবো ফিল্ডে আপনি একজন বিশ্বকর্মা। না না। এখন আপনার কি মনে হয়, আপনি তো সেই আপনার ছোটবেলা থেকে আপনি অনেক সেই কবিগুরু থেকে শুরু করে বিভিন্ন কবিদের কবিতা পড়ছেন, লেখা পড়ছেন, এবং আজকের যারা লিখছে তাদের, আজকে যারা নবীন প্রজন্মের যারা কবি বা লেখক সাহিত্যিক তাদের লেখাও পড়ছেন। রাজ্যের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে তখনকার সেটা কেমন ছিল, আজকের কেমন ছিল, কোনো পার্থক্য আপনি লক্ষ্য করেন লেখার মধ্যে, মানে বিশেষ করে হ্যাঁ, কোয়ালিটির মধ্যে? হ্যাঁ, এটা একটা বিশাল বড় কথা, কোয়ালিটি। হুম। বিশেষ করে আমি একেবারে এটা আমার ব্যক্তিগত অভিমত হুম। বলছি, এটা এই আমাদের এই সোশ্যাল মিডিয়ার যুগে হুম। এর দৌলতে লেখালেখি এবং শিল্প চর্চা হুম। সব দিকেই যেন কোয়ালিটির একটা ডিটোরেশন লক্ষ্য করছি। আচ্ছা। দেখো, সেটা হচ্ছে যে সেটা গানই বলো, হুম। কবিতাই বলো, আর কবিতা লেখাই বলো, গল্প লেখাই বলো, আচ্ছা। তার একটা ধারাবাহিক চর্চা যদি না থাকে, হুম। তাহলে ওই কবির হাত দিয়ে হুম। বা সেই গল্পকারের হাত দিয়ে হুম। সেই সেই জিনিসটা সুচারু রূপ পায় না, পাবে না। পাচ্ছে না। কিন্তু এখন দেখা যাচ্ছে কি, ধরো আমি আজকে আমি এই একেবারে এই গল্প লেখা কবিতা লেখার ফিল্ডে একেবারে অনভিজ্ঞ, হুম। কিন্তু আমার আজকে হঠাৎ মনে হলো আমি একটা কবিতা লিখবো। হুম। হুম? কবিতা লিখে আমি কবিতাটা লিখলাম, হুম। লিখে আমি পোস্ট করে দিলাম সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে। মিডিয়াতে আগে আমি এবার সেখানে। হ্যাঁ, হুম। করে দিলাম তো। এবার দেখা গেল কি, আমার পরিচিত মহল যারা রয়েছে 50টা লাইক পেয়ে গেলাম আমি। হুম। ঠিক আছে, আমার পরিচিতি বেশি রয়েছে, আমি 50টা লাইক পেলাম। হুম। এবার ধরো উনি চর্চা করে একটা সৃষ্টি করলেন, হ্যাঁ। সৃষ্টি করে সেটাকে জনসাধারণের জন্য দিলেন সোশ্যাল মিডিয়াতে। হুম। ওনার পরিচিতি কম, ওনার এখানে কম উনি কম উনি লাইক উনি এলো। উনি 3টে লাইক পেলেন সাপোজ। হুম। এবার আমি কিন্তু কবি হয়ে গেলাম। আমার ভেতরে কবিত্ব কতখানি আছে, সেটা পরের আমার বিষয়। ভেতরে শিল্পত্ব কতখানি আছে, এটা পরের বিষয়। হুম। আমি কিন্তু কবি হয়ে গেলাম। তো সেই জায়গাটায় কখনো কখনো আঘাত লাগে কোন জায়গায়, আমি আমার একেবারে আমাদের একজন সিনিয়র কবির মনের কথা বলছি। হুম। বর্তমান প্রজন্মের অনেক, আমি একদিন গিয়েছিলাম আমাদের একজন কবি, সম্প্রতি উনি চলে গেছেন আমাদের ছেড়ে ওড়িশায়। আচ্ছা। তো ইয়ং জেনারেশনের বেশ কিছু ছেলেরা ছিল, হুম। সিনিয়র বয়স্করা যারা ছিলেন তারাও ছিল, সবাই আমরা ছিলাম, যারা প্রতিষ্ঠিত, মানে তরুণ প্রজন্মের যারা প্রতিষ্ঠিত তারা সবাই ছিল। হুম। কিন্তু ওখানে দেখা গেছে কি, যে একটা শ্রেণী যারা কবিতার সঙ্গে লেখালেখির সঙ্গে ততটা ওইভাবে নিজেকে নিমগ্ন করেনি, তাদের উন্মাদনাটা অধিকাংশ মানে বেশি ছিল। বেশি ছিল। হুম। যেটা কি হয়, যেটা খুব স্বাভাবিকভাবে যারা ওইভাবে, অজয় চক্রবর্তী যেমন বলেছিলেন আর কি, হুম। একদিন শুনেছিলাম যে যিনি ওই রীতিমতো রেয়াজ করে হুম। একটা জিনিস তৈরি করে, গান বা একটা রাগ তৈরি করে সেটাকে মানুষের কাছে পৌঁছায়, হুম। আজকাল সেটা ততটা সমাদর পায় না যতটা যে রেয়াজ টেয়াজ না করে এমনিতেই করে দেয় হুম। সেটা। তো এইটা কিন্তু একটা ফ্যাক্টর, কোয়ালিটি কিন্তু একটু আর এর হয়তো জন্যই কমতে বোধহয় যাচ্ছে। মানে স্থায়িত্বটা কমে যাচ্ছে দিন দিন। কারণ ওই যে আপনি সেই অজয় চক্রবর্তীর কথা ধরে আমি আসি, যেটা রেওয়াজ করে গাওয়া হয়েছে সেটা বহুদিন থাকবে। থেকে যাবে, এবং যেটা ওইভাবে গাওয়া হচ্ছে সেটা কিছুদিনের জন্য, ওই যে আমরা সো কল্ড আজকের দিনে যে ভাইরাল হওয়া। হুম, হুম। এইটা
ভাইরাল এটা- হচ্ছে কিন্তু কিছুদিন পরে হারিয়ে যাচ্ছে আবার। এটা কিন্তু খুব ক্ষতিকারক। Okay. দিদি, এই রাজ্যের সাহিত্যের বিকাশে আগরতলার বইমেলা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বলে আপনি মনে করেন? রাজ্যের সাহিত্যের বিকাশে বইমেলা তো গুরুত্বপূর্ণ ভূমিকা আছেই, হুম, এবং এই বিগত দিনেও দেখা গেছে বা এখনো দেখছি আমরা এই বইমেলাকে কেন্দ্র করে অনেক কবি তৈরি হচ্ছে, আচ্ছা। গল্পকার তৈরি হচ্ছে। হুম, তাদের হয়তো এই বইমেলাতেই তাদের হাতে করি হয়েছে। আচ্ছা। তো বইমেলার মধ্য দিয়ে সাহিত্য চর্চা ভালো উন্নত হচ্ছে মানে আমি সেখানে মনে গেলে করি। একটা অন্য পরিবেশে নিজেকে মানে যারা হয়তো লেখে না কখনো, সেখান থেকে গিয়ে প্রেরণা পেয়ে বা একটা আবেগে সেখান থেকেই লিখতে শুরু করে, এরকম হয় হ্যাঁ, আপনি যেটা এই যে বলছেন। আমি যে বললাম ওই যে নবীন প্রবীণ মেলবন্ধন, একটা সাহিত্যের একটা চর্চা হচ্ছে, আড্ডা হচ্ছে, হুম, সেখানে সে গেল, নিজেকে মনে হলো সামনে বইমেলা আমি একটা দেখি লিখতে পারি কিনা, এই যে একটা তৈরি হওয়া, হুম। একটা মানসিকতা তৈরি হওয়া, সেটা বইমেলাকে ঘিরেই হচ্ছে। ওকে। আমি একটা প্রশ্ন করছি দিদি। হ্যাঁ। আমি বলছিলাম কোনটা, তো এই যে আপনি বললেন নবীন প্রবীণের মেলবন্ধন, ভালো। তো এই যে আপনার এটা, কেননা উনি আমার চাইতে ভালো এটা মানে বুঝতে পারবেন বা সেটা পরিলক্ষণ হুম। করবেন। এই যে যারা এখন ধরুন আজকের বইমেলাকে কেন্দ্র করে যারা লিখছে, হুম। তারা থাকছে তো পরবর্তী সময়ে। যারা লিখছে মানে কারা? ধরুন মানে যারা আজকের বইমেলাকে কেন্দ্র করে যারা লিখছে আর কি, মানে তার নিয়মিত চর্চায় থাকছেন কি? সবাই নিয়মিত চর্চায় এই- থাকছেন না। এইটাই কেউ এই কেউ ব্যাপারে কেউ আমি হারিয়ে যাচ্ছে। একটা আমার মত, হ্যাঁ, আমার হ্যাঁ, মানে এটা- বক্তব্য হলো হুম, যত লিখছে পড়ছে কম। পড়ছে, একদম। পড়তে হবে না, পড়তে যারা হবে। যত লিখছে বলতে মানে যারা লিখছে ওনারাই কি পড়ছে কম, ধরুন মানে? আমার কবিতা লিখতে গেলে হুম। আমার জীবনানন্দ পড়তে হবে, পড়তে হবে। হুম। আমাকে রবীন্দ্রনাথ পড়তে হবে, ঠিক নজরুল, বলেছেন, সুকান্ত পড়তে হবে। ঠিক এটা বলেছেন, না পড়ে আমি যদি শুধু লিখতে চেষ্টা ঠিক করি, বলেছেন। সেটা তো এখন কোয়ালিটি ব্যাপারটা থাকবে না। হচ্ছে, যদি আমরা কবিতার কথাই বলি, অনেকেই বলেন যদিও আমি কবিতা লিখি না বা কবিতা আমি শুধু পড়তেই জানি। এখন ব্যাপারটা হচ্ছে, অনেকের ধারণা, অনেক সময় আলোচনা করতে শুনি যে কেউ ছন্দ মিলিয়ে কবিতা লিখে ফেলেন। এবার যেটা দিদি বলছিলেন যে নিজে হয়তো ততটা পড়েননি। আবার অনেকেই আছেন যে কঠিন কিছু কথা, কঠিন কিছু শব্দ বাস্তবের সঙ্গে মিলিয়ে একটা ওটাই কবিতা হয়ে গেল, আধুনিক কবিতা হয়ে গেল। এখন কি এভাবেই কি কবিতা লেখা হয় আমি জানি না। তবে ওই যে বলছিলাম যে স্থায়িত্ব, একটা কবিতা মুখে মুখে ঘুরবে, একটা লেখা মুখে মুখে ঘুরবে, সেই জিনিসটা কতটা হচ্ছে সেটা নিয়ে একটা প্রশ্ন কিন্তু রয়ে গেছে, সংশয় রয়ে গেছে। দিদি, এবার কি শুনবো আপনার কণ্ঠে? আমি এই যে কবিতা হুম। সম্পর্কে বলছি যে হুম। আসলে কবি এই দুটো কথা বলি, হুম। কবিতা একটা মিল থাকে, ছন্দের মিল থাকে, এটাও হুম। কবিতা হয়। আচ্ছা। আবার মিল ছাড়াও কবিতা হয়, গদ্য ছন্দ আছে, হুম। হুম। কবিতা মিল হুম। ছাড়াও কবিতা। কিন্তু সবকিছুর মধ্যেই একটা মেসেজ থাকে, বার্তা থাকে। পজিটিভ একটা মেসেজ থাকে, বার্তা থাকে। হুম। হুম। অধিকাংশ ক্ষেত্রে আমি এটা মানে সবার ক্ষেত্রে না দেখছি, সেই মেসেজটা অনেক সময় পাই না আমরা। একদম। এই ক্ষেত্রে যারা কবিতা লিখেন তাদের একটু সজাগ হওয়া দরকার, হুম। এটা আমার মনে হয় আর কি। একদম। একদম। আর সেই জায়গাটা হলে তাহলে বোধহয় সেটা জনপ্রিয়তাটা আরো বেশি ভালো বাড়বে দিন ভালো দিন। হবে। ঠিক, ওনাদের লেখারই জনপ্রিয়তা বাড়বে, মানুষ হুম, হয়তো হুম। পড়বে, একের থেকে অন্য অবধি যাবে ঠিক, সেই লেখাগুলো। ঠিক। ঠিক। দিদি, এবার কি শোনাবেন? আচ্ছা, আমাদের তো বইমেলা শুরু হচ্ছে হুম। 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি কিন্তু ভাষা দিবস, হুম, আন্তর্জাতিক মাতৃভাষা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। হুম। সেদিন একটা বিশেষ দিন। তো সেদিনে বইমেলা শুরু হচ্ছে, এটাও আমাদের একটা আনন্দের ব্যাপার। তা আমি একটা ছোট্ট একটা কবিতা পড়ছি। হুম। রাঙ্গা 21শে ফেব্রুয়ারি, স্বজনে রক্তে রাঙ্গা 21শে ফেব্রুয়ারি, দুর্গম বাধাকে আঘাত হানি গড়েছে নতুন ইতিহাস, বিদেশি ভাষার সঙ্গেও করে সখ্যতা, মাতৃভাষাকে দিয়েছে যথার্থ মর্যাদা, হুম। শিক্ষার উপযুক্ত মাধ্যম মাতৃভাষা, এ সত্যকে অনেকে করে অবহেলা, 21শে শহীদের বুকের রক্তে মাতৃভাষা রূপ গঙ্গা এলো শিক্ষা জগতে, নতুন ইতিহাস সৃষ্টি হয় রক্তের বিনিময়ে, তারই জ্বলন্ত উদাহরণ 21শে ফেব্রুয়ারি তারিখে। বাহ। অবশ্যই 21শে ফেব্রুয়ারি একটি বিশাল দিন। গোটা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয় যদিও, তবুও বিশ্বের এই প্রান্তে, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, এই প্রান্তে যেখানে বাঙালিদের বসবাস সবচেয়ে বেশি, সেখানকার মানুষের জন্য তার গুরুত্ব আরো অনেক হয়তো অনেক বেশি, বেশি। অনেকটাই বেশি। তো আবার একটু বইমেলায় ফিরে আসি আমরা। আগরতলা বইমেলার যে আমরা যেটা বলছিলাম যে আমাদের রাজ্যের যারা কবি, লেখক, সাহিত্যিকরা রয়েছেন,
তাদের বই কেমন প্রকাশ হয়, কেমন প্রকাশ হতে দেখেছেন, আগে কেমন দেখেছেন, এখন কেমন হচ্ছে? এখন তো প্রকাশনাটা অনেক বেশি সহজ হয়ে গেছে, এখন প্রকাশ বেশি হচ্ছে। আগে আপনারা কেমন পেতেন, এবং তখন ওই সেই আগরতলা বা ত্রিপুরার রাজ্যের যারা লেখক কবিরা তাদের বইগুলো কেমন জনপ্রিয়তা পেত আগে? আমাদের আগে কিন্তু হুম, রাজ্যের লেখক কবিদের লেখা বা কবিতার বই বা গল্পের বই হুম, অনেক বেশি জনপ্রিয় ছিল। আচ্ছা। ছাপা ততটা উন্নত হয়নি। হুম, তখন লিনো একদম। কাঠের কভার থাকতো, হ্যাঁ। অফসেট চালু হয়নি। হুম, ঠিক আছে, কিন্তু ওই লেখার ভেতরে ওই যে একটু আগে বলছিলেন, বার্তা। এখনো হুম, ওইসব বার্তা মানে আমাদের কবিদের, এই আমাদের স্থানীয় কবিদের হুম। ভীষণভাবে আমাদের নাড়া দেয়। ঠিক আমাদের এখানে দিদি এই যে প্রতিভা বিকাশের ঘটানোর জন্য মানে বইমেলা ছাড়া রাজ্যের কবি সাহিত্যিকদের প্রতিভা যাতে বিকাশ ঘটে তার জন্য কি ধরনের সুযোগ সুবিধা আছে বলে আপনারা মনে করেন? এবং যেটা আছে সেটা যথেষ্ট কিনা? যে পরিসরে আমাদের সাহিত্য চর্চা হচ্ছে, বইমেলা এলে এটা অন্য মাত্রা পায় সেটা তো আলাদা কথা, কিন্তু বাকি সারাটা বছর লিখলাম। আজকাল তো ওই যে সোশ্যাল মিডিয়া, যেটা প্রণব আপনি বলছিলেন যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলাম, কিছু লাইক কমেন্ট এলো, ওটা অবধি সীমাবদ্ধ নাকি আর কোনো অন্য ধরনের প্রসার ঘটানো হচ্ছে? সারা বছরই তো বই বেরোচ্ছে, শুধু বই মেলা না, হুম, বই বেরোচ্ছে। হুম, হুম, তো এটা ঘটনা, মানে প্রথম যখন যে কিনা নতুন বই ছাপাবে হুম, তার একটু মানে কাঠখড় পোড়াতে হয়, বইটা প্রথম ছাপতে চায় না, আচ্ছা। এটা চলবে কিনা এটা হুম, ছাপতে চায় না, কাঠখড় পোড়াতে হয়, তারপর হয়তো বইটা ছাপলো। হুম, এবং সরি। বই ছাপার পর হয়তো যদি বইটা ভালো হয় হুম, তখন তার আরো নতুন নতুন বই বের হয়। হুম, কিন্তু ওই প্রথম বইটা যদি তার সে উন্নত মানের না হয়, হুম, তাহলে সাহিত্য চর্চার ক্ষেত্রে সে একটু বাধার সম্মুখীন হয় বইটি। একদম। আর যে আমাদের যখন বইমেলার কথা উঠে আসে, বইমেলায় সবাই যে শুধু গল্পের বই কিনতে যায় তা কিন্তু নয়, পাঠ্য বই কিংবা স্কুল সরি। কলেজের রেফারেন্স বইগুলো ছাড়াও অন্য বইয়ের জনপ্রিয়তা আজকাল কেমন আছে বলে আপনাদের মনে হয়? মানে কবিতার বই, গল্পের বই, কমিক্সের জনপ্রিয়তা কি আজও একই আছে বলে মনে হয় প্রণবদা? বিশেষ করে কমিক্স। সরি। আসলে যেটা বললে এক্ষুনি, হুম, আমি আসবো প্রণবদা আপনার কাছে, আপনি খেয়ে নিয়ে যাবেন। দিদি আপনার কি মনে হয় এই যে কমিক্স, ছোটবেলা সেই হাদা ভুদা, সেই নন্টে ফন্টে, হ্যাঁ, এখনো সেগুলো জনপ্রিয়তা আছে। আছে, সেগুলোর এখনো জনপ্রিয়তা আছে। জনপ্রিয়তা আছে। কিন্তু এখন এই যে আমরা বিশেষ করে টিভি মোবাইলের জগৎ মানে দৌলতে এখন রানিং আমরা দেখছি, রানিং কমিক্সগুলো দেখছি, কার্টুনগুলো দেখছি, সেই কমিক্সগুলোর মানে সেই বইয়ের আকারে জনপ্রিয়তা বইমেলায় গিয়ে আজকের প্রজন্ম কতটা মানে হাতে নিচ্ছে বলে প্রণব দা আপনার মনে হয়? এরা আজকের প্রজন্ম, আমরা যেমন নন্টে ফন্টে হুম, হাদা বোদা, একদম। বাটুল ঠিক দি আছে, গ্রেট। বাটুল দি গ্রেটের জন্য পাগল হয়ে থাকতাম, হুম, আজকের প্রজন্ম মানে ছোট বাচ্চারা আমরা যে বয়সে হুম, পাগল হয়ে থাকতাম, সেই ছোট বাচ্চারা কিন্তু ততটা আগ্রহী নয়। হুম, যে যেটা দেখি, এদের কাছে একটা মোবাইল দিয়ে দাও, তার ভেতরে গেমগুলো রয়েছে, হুম, তাতেই সে সন্তুষ্ট। ওকে। আর আমাদের 21শে ফেব্রুয়ারি থেকে 5ই মার্চ বইমেলার যাবার প্ল্যান কবে থেকে? ম্যাডাম আপনি কবে থেকে করছেন বইমেলায় যাবার প্ল্যান? ইচ্ছা আছে প্রতিদিনই যাবার, হুম, প্রতিদিন বইমেলা যাব, হুম, সেখানে নতুন নতুন বই দেখব, হুম, বসবো, বই দেখে নেব কি কি বই এবার বেরোচ্ছে। হুম। ইচ্ছা আছে প্রতিদিন যাবার। আর যারা ধরুন শিক্ষিত তবুও বই পড়েন না বা বইমেলায় যেতে পছন্দ করেন না, তাদের উদ্দেশ্যে আজ অনুষ্ঠানে কি বলবেন? আমি আপনি শিক্ষিত বলছেন মানে শিক্ষিত, পড়াশোনা করেছে, স্কুল পড়াশোনা কলেজে করছে, গেছে, কিন্তু এখন আর বই পড়েন না বা বইমেলায় যান না, ওনার যে পরের প্রজন্ম তাদেরকেও স্কুলে পড়াচ্ছেন, বইমেলায় নিয়ে যাচ্ছেন না, এটা এমনও তো মানুষ আছেন আমাদের আশপাশে। হ্যাঁ, এটা এটা এমন একটা শতাংশ আছে, হুম, তবে এই শতাংশ খুব মানে কম। হুম, মানে উনি যদি নিজে বই না পড়েন, ওনার ছেলে মেয়ে তো ওনাকে দেখে শিখবে না। হুম, উনি একদম। উনি বই পড়বেন, লিখবেন, তো ছেলে মেয়ে ভবিষ্যৎ প্রজন্ম শিখবে, ওনার ছেলে মেয়ে নাতি নাতনি ওনাকে দেখেই শিখবে। এবং
যারা বই পড়ছেন না, আমি বলবো যে এটা সবাই বলবে যে বইয়ের মতো সঙ্গী তো আর নেই, হুম, চির চির সঙ্গী। এবং একটা বই পড়ে যে আনন্দ অনুভব করা যায়, সেই আনন্দ তো আর অন্য কোথাও পাওয়া যায় না। তো যারা বই মেলায় বিমুখ তারা অবশ্যই যেন বই প্রেমী হন, বই মেলায় আসেন। একদম। প্রণবদা, আপনি কি বলবেন? আমি বলবো মানে প্রথমে আপনি আপনি কবে যাবেন প্ল্যান করছেন? 21শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে, আমার 5ই তো মার্চ প্রথম দিন থেকেই যাব, প্রতিদিন প্রথম যাওয়ার দিন প্ল্যান আছে। যেতেই হবে। হুম, কিছু ওই বললাম না যে না পাওয়ার আনন্দ এখনো আমাকে ওই ওখানে গিয়েই পাবো। পাওয়া যায়। হুম, পাবো। আর যারা এই যেটা বললে, যারা মানে বইয়ের দিকে যান না, হুম, যারা বই শিক্ষিত, মেলায় যান পড়াশোনা না, জানেন কিন্তু বই পড়তে জানেন কিন্তু তো পড়েন তাদের না। বলবো অনুগ্রহ করে যা গেছে গেছে, আজকের থেকে বই পড়ুন, বই পড়ান, বই উপহার দিন। একদম। খুব সুন্দর একটা কথা আপনি শেষ বললেন, বই উপহার দিন। উপহারের ডালিতে একটা সময় হাতে একটা বই, সেটা বিয়ে বাড়ি হোক বা ছোট বাচ্চার জন্মদিন হোক, একটা বই থাকতো, সেটা সেই প্রচলনটাই আজ উঠেই গেছে, এটা ব্যাকডেটেড হয়ে গেছে এই আমি কিন্তু কালচারটা। এখনো ওই বই আর কলম উপহার দিই। বাহ, কি সুন্দর। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আজ আমাদের এই সুন্দর আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আশা করি বইমেলা আপনাদের ভালো কাটবে, প্রতিদিন যাবেন নিশ্চয়ই। ধন্যবাদ দুজনকে আজ অনুষ্ঠানে অসংখ্য অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বইপ্রেমীরা যে আগরতলা বইমেলায় ছুটে আসবেন তার বলার অপেক্ষা রাখে না। শহরবাসীরা শুধু একদিন নয়, হয়তো অনেক দিন যাবেন প্রাণের এই মেলায়। আর যারা যান না, চলুন না একদিন ব্যস্ত জীবন থেকে সময় বের করে প্রিয়জনদের নিয়ে বইমেলা থেকে ঘুরে আসি সবাই মিলে। গুণীজনেরা বলেন, বই পড়া হলো পৃথিবীর সম্ভবত একমাত্র অভ্যাস যার কোনো ক্ষতিকর দিক নেই। বই পড়া একদিকে যেমন মানুষের চিন্তা শক্তির বিকাশ ঘটায়, অন্যদিকে তেমনি উন্নতর হয় মানুষের ভাষা জ্ঞান। তাই চলুন সবাই মিলে 42তম আগরতলা বই মেলায় 21শে ফেব্রুয়ারি থেকে 5ই মার্চ 2024। বাকি দেশ দুনিয়া রাজ্যের খবর দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।